পলি জমে মাতারবাড়ি বন্দর চ্যানেলের গভীরতা কমায় জাহাজ ফিরতে সমস্যা। 4 বছরেও নির্মিত হয়নি টার্মিনাল। রাজধানীতে প্রতিনিয়তই বাড়ছে ইমারত। খোলা জায়গার অভাবে বিষণ্ণতায় ভুগছে নগরবাসী। শিশুরা হারাচ্ছে নির্মল শৈশব। যারা যত বদ্ধ স্পেসে থাকবে তাদের কিন্তু মনোবিকাশের জায়গাটা কম হবে। জালিয়াতি করে 3 প্রতিষ্ঠানে ম্যাটসের 193 শিক্ষার্থীর ভর্তি। জড়িত খোদ সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ইমরুল দম্পতি। এবং টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু আজ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত, ভালো করার প্রত্যাশা শান্তদের। প্র্যাকটিস ম্যাচ, ওইখানে আমরা অনেক কিছু দেখেছি, সবাইকে বোলিং বা ব্যাটিং করার সুযোগটা দেওয়া হয়েছে। সো ইন জেনারেল প্র্যাকটিসের জন্যই করা। সো আমার মনে হয় না খুব বেশি একটা ইফেক্ট পড়বে। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি মশিউর অনিক। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেল প্রস্তুত থাকলেও এখনও টার্মিনালের কাজ শুরুই হয়নি। অথচ পলি জমে চ্যানেলের গভীরতা 10 মিটারে নেমে আসায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জাহাজ ফিরতেও হচ্ছে সমস্যা। তেমনি আয় না থাকলেও 14 কিলোমিটার এই চ্যানেলের রক্ষণাবেক্ষণে বছরে চট্টগ্রাম বন্দরের ক্ষতি হয় প্রায় 500 কোটি টাকা। তাই কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকেও ড্রেজিংয়ের ব্যয় বহনে অংশীদার হতে নৌ পরিবহন মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর সেই সাথে কম খরচে চ্যানেল সচল রাখতে প্রথমবার খনন শুরু হয়েছে নিজস্ব ড্রেজার দিয়ে। বাকিরা জানাচ্ছেন হাজিরা শুলি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চ্যানেল নির্মাণ ঘিরে 5 বছর আগে মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গেল 4 বছরে 1200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের জন্য 14 কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেল নির্মিত হলেও মূল টার্মিনালের কাজ এখনো শুরু হয়নি। তবে প্রতি মাসে গড়ে 63,000 টন ধারণ ক্ষমতার 4 থেকে 5টি কয়লাবাহী জাহাজ ভিড়ে এখানে। এ অবস্থায় অনেক জায়গায় চ্যানেলের গভীরতা 16 থেকে 10 মিটারে নেমে আসায় ব্যাহত হচ্ছে কয়লাবাহী বড় জাহাজ চলাচল। 2023 সালের সেপ্টেম্বরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের 14 কিলোমিটার দৈর্ঘ্যের এই চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। এরপর গত 1 বছরে এই চ্যানেল আর খনন হয়নি। অথচ এরই মধ্যে এই চ্যানেলে পলি জমেছে প্রায় 8 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় চ্যানেল সচল রেখে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রথমবারের মতো ড্রেজার জাহাজে খড়গ দিয়ে খনন শুরু করেছে চট্টগ্রাম বন্দর। নিজে দুবাহু প্রসারিত করে সমুদ্র থেকে প্রতি ঘন্টায় প্রায় 2,500 ঘনমিটার বালি ও পলি টেনে তুলছে এই খড়গ জাহাজ। যদিও 34 বছরের পুরনো এই ড্রেজার দিয়ে খনন কাজ কতটুকু সফল হবে সেটি সময়ই বলে দেবে। এর আগে শুধু কর্ণফুলী নদীতে ড্রেজিং করত খনক। 6 বছর বিকল থাকার পরে 20 কোটি টাকায় মেরামত শেষে 2024-এ কর্ণফুলী নদী খননে পুনরায় যুক্ত হয় খনক। কয়েকবার ট্রায়ালের পর রোববার থেকে মাতারবাড়িতে গভীর সমুদ্রে ড্রেজিংয়ে খনক কাজ শুরু করেছে। এই জাহাজ দিয়ে বর্ষা মৌসুমের আগেই মাতারবাড়ি চ্যানেলের নাব্যতা 13 মিটারে বাড়াতে চায় চট্টগ্রাম বন্দর। যদি গভীরতা কমে যায় আমাদের বড় জাহাজ আসতে অবশ্যই এক ধরনের সমস্যা সৃষ্টি হবে। তো আমরা চেষ্টা করছি যে যেন আমাদের সেই যে টার্গেট যেটা সেই 16 মিটার গভীরতা যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গভীর সমুদ্র বন্দরের বাণিজ্যিক যাত্রার আগ পর্যন্ত চ্যানেলটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম বন্দরের। সমীক্ষা অনুযায়ী চ্যানেল খননে 4 বছরে ব্যয় হবে 2,500 কোটি টাকা। চ্যানেল নির্মাণের 9,000 কোটি টাকার দেনার সাথে এই হাতির খোরাক যোগানো এখন বন্দরের জন্য বড় বোঝা। তাই ব্যয় শেয়ারের ভাগ কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকে দিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে বন্দর। সেই সঙ্গে নিজস্ব ড্রেজার ব্যবহার করে খনন ব্যয় 35 কোটি টাকা করার টার্গেট তাদের। এখনো পর্যন্ত বন্দরে ফুল অপারেশন শুরু হয়নি। তো সীমিত যেহেতু আয়, তো আমরা আমাদের মিনিমাম খরচের মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুটের চেষ্টা করছি।
তো তারপরেও এটার যদি আমরা ফুল ক্যাপাসিটিতে যদি এটাকে ডিজাইন অনুযায়ী মেনটেন করতে চাই, তাহলে যে খরচের ব্যাপারটা আছে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন গভীর সমুদ্র ড্রেজিংয়ে প্রথম পর্যায়ে খননে বেগ পেতে হচ্ছে। প্রতিটি ট্রিপে 9 দিনে খনন করা হবে 1 লাখ ঘনমিটার পলি। প্রয়োজনীয় মেইনটেনেন্স করে এটি নিয়মিত খনন চালিয়ে যাবে। তবে চ্যানেল খননের জন্য একটি ড্রেজারই যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই আরেকটি নতুন ড্রেজার কিনতে প্রকল্প নিচ্ছে বন্দর। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেনটেনেন্স করা। কোনো ধরনের মেশিনারিজ ব্রেকডাউন হলে আমরা বন্দর থেকে অনেক দূরে থাকার কারণে এখানে মেনটেনেন্সগুলোতে করতে আমাদের একটু বেগ পেতে হয়। একটা ড্রেজার দিয়ে যে পরিমাণ আমরা বালি তুলি সেটা তুলে নেভিগেবল ওয়াটার করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য এখানকার আমার মতে এখানে আরও একটি ড্রেজার হলে ভালো হতো। 2020 সাল থেকে এই চ্যানেল ব্যবহার করে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে 157টি জাহাজ। এর বিপরীতে ট্রাকবোট সার্ভিস সহ নানা খাতে চট্টগ্রাম বন্দর 4 বছরে আয় করেছে মাত্র 20 কোটি টাকা। আর বন্দর নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 24,000 কোটি টাকা। ব্যবসায়ীদের মতে ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরতা ঘুচাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। রফতানি পণ্য সরাসরি পৌঁছে যাবে ইউরোপ আমেরিকার বন্দরে। তবে ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য, চীন, মিয়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সংযোগ স্থাপিত না হলে তা কতটুকু কার্যকর হবে সেটি নিয়ে সংশয় রয়েছে। হাজার শিউলি, এখন, মাতারবাড়ি, কক্সবাজার। দর্শক, শেষ কবে ডাঙ্গুলি নিয়ে ছুটে বেড়াতে দেখেছেন ঢাকা শহরের বুকে শিশু কিশোরদের? গোল্লাছুট, দাড়িপাল্লা শেষ কবে খেলতে দেখেছেন? এই যে উঁচু উঁচু দালান কোঠা, তার ভিড়ে কোথাও কি হারিয়ে যাচ্ছে সেই সমস্ত সুবর্ণ দিনগুলো? পাল্লা দিয়ে কমছে যেখানে খোলা জায়গার পরিমাণ, আর বাড়ছে উঁচু উঁচু দালান কোঠা, আর যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে নগরবাসীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যে। খোলা মাঠের অভাবে যেখানে শিশুরা হারাচ্ছেন নির্মল শৈশব, আর সেই তার উল্টো দিকে তরুণরা হারাচ্ছে তাদের সৃজনশীলতা। বাকিটা জানাচ্ছেন তাসফিয়া উকরোচ। শুক্তোর মতো কোমলমতি এই শিশুরা জন্মের পরই খেলার মাঠ হিসেবে পেয়েছে এই খানিকটা সরু গলি, যেখানে তাদের অজান্তেই বন্দী হয়ে যাচ্ছে শৈশবের আনন্দ। শুধু শিশুরাই নয়, অপরিকল্পিত নগরায়নে সবচেয়ে বেশি বিপাকে তরুণরাও। এই যেমন ফাইয়াজ সামিনের জন্ম ও বেড়ে ওঠা সবুজ বেষ্টিত কুমিল্লার একটি গ্রামে। বছর 4 ধরে পড়াশোনার জন্য থাকছেন কংক্রিটের এই নগরীতে। নগরীর এমন ঘিঞ্জি পরিবেশের কারণে তার মানসিক বিষণ্ণতা যেমন আছে, তেমনি দিন দিন কমছে কাজের প্রতি মনোযোগ। খোলামেলা পরিবেশ নাই, মেসে থাকি, মেসে আলো বাতাস পাই না, মাঠেও আসলে তেমন একটা যাওয়া হয় না, অ্যাটেনশন স্প্যানও কমে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বেশি টাইম যায়, মোবাইলে বেশি সময় যায়, গেম খেলি, পড়ালেখায় মন দিতে পারি না। বসবাসের অযোগ্য এই মেগা সিটিতে দিন দিন বেড়ে চলেছে বসতবাড়ির সংখ্যা, তবে তার ঠিক সাথেই কমে আসছে বাড়িগুলোর আয়তন। ফলে এর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপর। তাই প্রশ্ন থেকেই যায়, ঠিক কী ধরনের নগর পরিকল্পনার পরিবর্তন এই মানসিক স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে পারবে। এমন অবস্থা থেকে উত্তরণে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, মানসিক অবসন্নতা রোধে পুরোপুরি ভেন্টিলেশন যুক্ত বাসাবাড়ি নির্মাণ এবং শিশুদের জন্য খোলা মাঠ নিশ্চিত করার। যেখানে স্পেস কম, আলো বাতাস কম, দম নেওয়ার জায়গা কম, সেখানে কিন্তু ফোবিয়া মানে ভয় ভীতিরগুলি কিন্তু জায়গাটা বেশি। যারা যত বদ্ধ স্পেসে থাকবে তাদের কিন্তু মনোবিকাশের জায়গাটা কম হবে। অন্যদিকে এই নগর পরিকল্পনাবিদের পরামর্শ, পরিকল্পিত নগর গড়ার জন্য সবুজকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভূমি দখলের রাজনীতি থেকে বেরিয়ে আসার। যখন আপনার মানুষের জন্য সহানুভূতি থাকবে না, যখন মানুষের জন্য আপনার বিবেচনাবোধ থাকবে না, মানে তখন তো আপনার সহানুভূতি কেন, অনেক কিছু আপনার ইচ্ছা করবে না তখন দিতে। সংকটটা সমাধানে সবার চিন্তার ঐক্যটা দরকার সবার আগে। চিন্তার ঐক্য যদি থাকে, ঐক্য থাকলে ডেফিনেটলি তারা একসাথে তারা একটা ঐক্যবদ্ধ কোনো একটা উপায় খুঁজে বের করবে। এদিকে ঢাকা সিটি কর্পোরেশনে মোট 235টি মাঠের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে 42টি মাঠ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা বলছেন, সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমেই ঢাকাকে বাসযোগ্য করে তোলা হবে, যাতে পরবর্তী সরকার সঠিকভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। রাজুকের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে লিভেবল ঢাকা বলে, সেখানে বিভিন্ন পেশাজীবী কে দায়িত্ব দেওয়া হয়েছে নগরের এক একটা সমস্যা সম্পর্কে তাদের রিপোর্ট দেওয়ার জন্য। আমরা পরিকল্পনাটা এমনভাবে করব আর কাজটা এমনভাবে শুরু করে দেব যাতে পরবর্তী যে সরকার আসে সে সরকার এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে।
নগরায়নের প্রগতি যেন মানবতার শিকড় থেকে মানুষকে বিচ্ছিন্ন না করে সেই প্রত্যাশা নগরবাসী। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। জালিয়াতি করে রাজধানীর 3 প্রতিষ্ঠানে ম্যাটসের 193 শিক্ষার্থী ভর্তির অভিযোগ উঠেছে, যার সঙ্গে জড়িত কিনা খোদ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সাবেক পরীক্ষা নিরীক্ষক ইমরুল কায়েস ও তার স্ত্রী তানজিলা খান। নিয়মের কোনো তোয়াক্কা না করেই অন্তত 8টি নার্সিং কলেজের মালিক বনে গেছেন তার স্ত্রী। বাকিরা জানাচ্ছেন দেলোয়ার দোলন। ইমরুল কায়েস ছিলেন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের কোষাধ্যক্ষ। যোগ্যদের পাশ কাটিয়ে মাত্র 3 বছরের অভিজ্ঞতায় বনে যান হিসাবরক্ষক। সবশেষ দায়িত্বে ছিলেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে। এই পদ কাজে লাগিয়ে ঘুষ দুর্নীতিতে গড়েছেন রেকর্ড। ইমরুল কায়েস অবৈধ টাকা বৈধ করতে গড়ে তোলেন সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন। এ কাজে তার সহযোগী ছিলেন স্ত্রী তানজিলা খান। তার নামে রয়েছে কয়েকটি নার্সিং কলেজ ও ম্যাটস, গঠনতন্ত্র ও প্রবিধানমালা অনুযায়ী, যা সম্পূর্ণ অবৈধ। এ দম্পতির বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রমাণ পেয়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের তদন্ত দল, যেখানে দেখা যায় মন্ত্রণালয়ের নিয়ম না মেনে নিজেদের 3 প্রতিষ্ঠানে 193 শিক্ষার্থী ভর্তি করিয়েছেন ইমরুল কায়েস ও তানজিলা খান। এ নিয়ে জানতে এখন টেলিভিশনের গন্তব্য শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানালেন, এ ঘটনায় তিনি বিব্রত। আমি অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছি এই যে জানুয়ারি থেকে। তো এই বিষয়টা আসলে আমিও শুনছি, দেখছি। ভর্তির বিষয়টা পুরোপুরি হচ্ছে গিয়ে যে ওরা যারা আছে অ্যাডমিনিস্ট্রেশনে ওরা দেখে, তো এই বিষয়ে আমার মনে হয় ওরা ভালো বলতে পারবে আর কি। এবার গন্তব্য বাকি 2 প্রতিষ্ঠানে। অধ্যক্ষ জানালেন, করোনা পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা হয়নি, তবে অবৈধ উপায়ে কেউ ভর্তি হলে নিজে দায় নিতে নারাজ তিনি। রেজাল্ট সেটা দিতে হয় রেজিস্ট্রেশন করার জন্য। আমার কাছে তো সেই রেজিস্ট্রেশন ওই কার্ড সহই গেছে বলেই আমি তাকে পাঠাইছি। মন্ত্রণালয় আমাকে বোধহয় একটা চিঠি দিয়েছে 23 তারিখে, ওনাদের ওখানে একটা এইটা বোধহয় তদন্তাধীন আছে, এখানে হবে, এখানে সেখানে কেউ ডাকছে। অভিযোগের তীর যখন প্রতিষ্ঠানের এমডি তানজিলা খানের দিকে, কথা বলতে চাই তার সাথে। প্রবেশ করতেই কর্মকর্তা জানালেন অফিসে নেই তিনি। ম্যাডাম কোথায় আছেন? পারিবারিক কাজের ছুটিতে আছেন। মুঠোফোনে কথা হয় ইমরুল কায়েসের সাথে। তাহলে আমি জানাচ্ছি, আমি বাসায় তো বের হয়ে আমি কোথায় কথা বলতে পারি, আমি জানাচ্ছি 5-10 মিনিটের মধ্যে। ফিরতি কলে জানালেন, আজ দেখা করা সম্ভব নয়। আজকে একটু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি একটু বাসায় অলরেডি চলে আসছি, নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে আমি একটু অপ্রস্তুতি আছি বটে। ইমরুল তানজিলা দম্পতির নানা অপকর্ম নিয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে তার স্ত্রী এইসব শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেন। এই কাজে সহযোগিতা করেন অনুষদের সাবেক সচিব ডাক্তার জাহিদুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা রেহানা পারভিন। এতে বাতিল হতে পারে 193 শিক্ষার্থীর ভর্তি। 2020, 21 এবং 22-22 অনেকগুলো ছাত্রছাত্রী ভর্তি করানো হয়েছে। আসল স্টুডেন্ট ভর্তি না হয়, মানে ফেক স্টুডেন্ট ওখানে ভর্তি করানো হয়েছে। এভাবে আমরা দেখলাম প্রায় নিয়ার অ্যাবাউট 200-র কাছাকাছি। সরকারি এবং বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে 100 নম্বরের পরীক্ষায় বসতে হয়। অভিযোগ আছে, গেল 10 বছরে বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়ে ভর্তি হয়েছেন। অন্যদিকে এ সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে তদন্তে ধীরগতি স্পষ্ট। এখন প্রশ্ন তৈরি হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কাদের বাঁচাতে এমন হেয়ালিপনা? দেলোয়ার দোলন, এখন, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের আইজি সহ 10 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্টে আজকের কার্যক্রম নিয়ে সবশেষ খবর জানতে এই মুহূর্তে আমরা যুক্ত হয়ে যাব সহকর্মী জাহিদ হাসানের সঙ্গে। জাহিদ, আপনার থেকে জানতে চাই যে আজকে যেই পুলিশ সদস্যদেরকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাদের আসলে নাম কি পরিচয় আপনি জানতে পেরেছেন কিনা? পাশাপাশি হাইকোর্টের আজকে কার্যতালিকায় কি মামলা ছিল এবং তার সবশেষ পরিস্থিতি আপনার থেকে জানতে চাই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের জুলাই আগস্টে যে গণ আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে যে আন্দোলনের মাধ্যমে, সেই আন্দোলনে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, যে নির্যাতন হয়েছে, এসব বিষয়ে অভিযোগ এনে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের 10 জন কর্মকর্তাকে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই হাজির করা হয়েছে। কিছুক্ষণ আগে তাদেরকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবস্থান করছেন। একই সঙ্গে তাদের আজকে এই মামলায় অগ্রগতি প্রতিবেদনের জন্য তারিখ নির্ধারণ করা ছিল 2 মাস আগেই। সে বিষয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, তাদের বিরুদ্ধে যেই ঘটনার বিষয়গুলো তাদের বিরুদ্ধে তুলে ধরা হয়েছে, সে বিষয়গুলো আজকে আদালতের সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আজকে অভিযোগপত্র বা তাদের তদন্ত প্রতিবেদনের কতটা অগ্রগতি হলো সে বিষয়গুলো রাষ্ট্রপক্ষে অর্থাৎ প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আদালতকে জানানো হবে। এছাড়া আপিল বিভাগে আজকে সকালে একটি রায় হয়েছে, যে রায়টি 2008 সালের 27তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করে দিয়ে নিয়োগ বঞ্চিত করা হয়েছিল 11,137 জন বিসিএস প্রার্থীকে। তারা দীর্ঘ সময় আইনি লড়াই করে আজকে আপিল বিভাগে এই মামলাটি নিষ্পত্তির জন্য, রায়ের জন্য ছিল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ তাদের আপিলটি মঞ্জুর করে গ্রহণ করে তাদের পক্ষে রায় দিয়েছেন। অর্থাৎ এই রায়ের মধ্য দিয়ে 27তম বিসিএসে 1,137 জন যে প্রার্থী ছিলেন নিয়োগ বঞ্চিত, তাদের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে তাদের এই নিয়োগে আর কোনো আইনি বাধা থাকলো না। যারা এখন এই 1,137 জন প্রার্থী, তারা এখন বিসিএস কর্মকর্তা হিসাবে তারা বিভিন্ন ক্যাডারে যারা রয়েছেন তারা নিয়োগ পাবেন। একই সঙ্গে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, তার যে মৃত্যুদণ্ড হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করেছেন। সেই রিভিউ আবেদন শুনানির জন্য আজকে আপিল বিভাগের কার্যতালিকা রয়েছে। আপিল বিভাগের আজকে দিনের কার্যতালিকা সেটি 9 নম্বরে রয়েছে। সে বিষয়ে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। যদি আপিল বিভাগ তার কার্য সময়ের মধ্যে এই শুনানি হয়, সেখানে এটিএম আজহারের মামলাটি আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয়েছে সাবেক পুলিশের সদস্যদের এবং তাদের সেই বিষয়ে সবশেষ জানাছিলেন সহকর্মী জাহিদ। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা 3য় দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। বন্ধ আছে ক্লাস, পরীক্ষা। 6 দফা দাবি আদায়ের এখনও অনড় শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে আরও জানানোর জন্য ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আপনার কাছে জানতে চাই যে এখনও কি বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কিনা, কি দেখছেন সার্বিক পরিস্থিতি সেখানে দেখে, আর পাশাপাশি আজকে সারাদিনে ছাত্রদের যে কর্মসূচি সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? অনেক আসলে আজকে কিন্তু কুয়েটের শিক্ষার্থীদের যে আন্দোলন তার 3য় দিন আজকে, এবং আজকে আমরা সকাল থেকে দেখেছি যে একটি থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু হলেই রয়েছেন। তবে তারা একটি বিষয় জানিয়েছেন যে আজকে বেলা 11টার পর থেকে কিন্তু তাদের কর্মসূচি শুরু হবে এবং এই যে দুর্বার বাংলা চত্বর আমি যেখানে দাঁড়িয়েছি, এই চত্বরে কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং এখানে এসে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করবেন এবং এর পাশাপাশি লাল কার্ড তারা প্রদর্শনীর একটি কর্মসূচি তারা রেখেছেন আজকে। এখানে আমরা গতকালকেও দেখেছি, কিন্তু গতকালকে পুরো বিশ্ববিদ্যালয় বেশ উত্তাল ছিল। তবে আজকে কিন্তু শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আসেনি, তারা সবাই হলগুলোতে আছে। আস্তে আস্তে তারা কিছুক্ষণ পরেই আসবেন বলে তারা জানিয়েছেন। তবে তারা একটি শঙ্কা প্রকাশ করেছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সহ গতকাল থেকে এই পর্যন্ত এখনো কিন্তু নিরাপত্তা কর্মীদের তেমন দেখছেন না। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু একেবারেই নেই বললেই চলে। তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন কথা কিন্তু তারা বলছেন। গতকালকে আমরা দেখেছি যে সিন্ডিকেট সভার একটি মিটিং হয়েছে বিশ্ববিদ্যালয়ের এবং সেই মিটিংয়ে কিন্তু বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে 28 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত জানানো হয়েছিল এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, গতকালকে সন্ধ্যার পরে কিন্তু এখানকার একজন নিরাপত্তা কর্মীর বাদী হয়ে কিন্তু খুলনার যে খানজান আলী থানা রয়েছে সেই থানায় শিক্ষার্থীদের হামলা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি মামলা দায়ের করেছেন এবং সেই মামলাতে কিন্তু 400 থেকে 500 জনকে অজ্ঞাতনামা আসামি করে তাদের বিরুদ্ধে মামলা খানজান আলী থানায় দেওয়া হয়েছে। তো মোটামুটি বলে চলে যে বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো পর্যন্ত সেই থমথমে অবস্থায় রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনার কুয়েট থেকে সবশেষ খবর।
সহকর্মী রামিম চৌধুরী যুক্ত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে তৃতীয় দিনের মতো ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে গেছে। রমজানের বাকি আর মাত্র 9 দিন। ইতোমধ্যে শুরু হয়েছে রোজার কেনাকাটা, বিশেষ করে ছোলা, মুড়ি, চিরা, খেজুর সহ রমজানের যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দোকান সাজিয়ে ফেলেছেন বিক্রেতারা। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চট্টগ্রাম বাজারের পণ্যের আমদানি ও দরদাম সরবরাহের খোঁজখবর রাখছেন সহকর্মী হোসাইন জিয়াদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, আপনার কাছে জানতে চাই যে সামনেই তো রমজান চলে আসছে, আর মাত্র 9 দিন বাকি। তো বাজারে এই সমস্ত নিত্যপণ্যের দরদামের সবশেষ খোঁজখবর কি আছে আপনার কাছে? পাশাপাশি কোনো ধরনের কোনো এখন পর্যন্ত কমপ্লেন আপনি পেয়েছেন কিনা, কি তথ্য আছে? অনেক এবার মূলত যেটি স্বস্তির খবর, আমরা প্রতি বছর যেটি দেখি যে রমজান আসার সপ্তাহখানেক বা 15-20 দিন আগ থেকেই পণ্যের দাম বাড়া শুরু হয়, সেটি কিন্তু এবার হয়নি। বরঞ্চ কোনো ক্ষেত্রে পণ্যের দাম গেল বছরের তুলনায় কিছুটা কমেছে। তবে একটি বিষয় এখনো পর্যন্ত সংকটের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে ভোজ্য তেল। অর্থাৎ যে পরিমাণ ভোজ্য তেল আসলে এখানে দোকানগুলোতে থাকার কথা কিংবা দোকানগুলো পাওয়ার কথা, সে পরিমাণ ভোজ্য তেল মালিক পক্ষ কিংবা ডিলারের কাছ থেকে আসলে দোকানে পৌঁছাচ্ছে না। এবং ভোজ্য তেলের সাথে অন্যান্য যে পণ্য রয়েছে, বিশেষ করে সুগন্ধি চাল কিংবা সরিষার তেল, বিভিন্ন ডিলাররা সেই পণ্যগুলো আসলে ভোজ্য তেলের সাথে দোকানদারকে ধরিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা করছেন। এই বিষয়টি একটি অভিযোগ রয়েছে। অন্য বিষয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, যেহেতু এবার দাম খুব একটা বাড়েনি। এবং এখনও পর্যন্ত সরবরাহের কথা যদি বলি, রমজানের যেসব পণ্য রয়েছে, খেজুর, ছোলা, মুড়ি, চিরা থেকে শুরু করে চিনি, সবগুলোরই সরবরাহ বাজারে পর্যাপ্ত এবং আমদানিও বেশ পর্যাপ্ত হয়েছে। আর যেহেতু 9 দিন বাকি, আসলে রমজান আসলে আমরা যেটি দেখি যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা কিংবা এতিমখানায় মাসব্যাপী আসলে ইফতারের আয়োজন করা হয় এবং এক ধরনের সেখানে দান বা অনুদান দেন যারা ধনী রয়েছেন সমাজে তারা। এবং চট্টগ্রামে আরেকটি বিষয় আছে যে বিভিন্ন যারা নতুন করে আত্মীয়তা করেন কিংবা আত্মীয়ের মধ্যে যারা কিছুটা আর্থিকভাবে দুর্বল অবস্থায় আছে, সেসব জায়গায় আসলে উপহার পৌঁছানোর চেষ্টা থাকে রমজানের আগে। সে পণ্যের কেনাকাটা কিন্তু চলছে। এর পাশাপাশি অনেকেই কিন্তু রমজান মাসে বিভিন্ন পণ্যের রমজানের যে পণ্যগুলো, সে পণ্যগুলোর প্যাকেট করে একটি প্যাকেট তৈরি করে মূলত প্যাকেজ আকারে বিভিন্ন গরিব দুঃখী মানুষকে বিভিন্ন জায়গায় দান করেন, তারাও কিন্তু কেনাকাটা করছেন। অনেক তথ্য যদি দিই যে রমজানে মূলত ভোজ্য তেলের চাহিদা থাকে 3 লাখ টন। জানুয়ারি মাস পর্যন্ত প্রায় 4 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। পাইপলাইনে আরও প্রায় 1.5 লাখ টনের মতো ভোজ্য তেল আছে। ছোলার চাহিদা থাকে রমজানে 1 লাখ টনের মতো। জানুয়ারি পর্যন্ত 93,000 টন ছোলা আমদানি হয়েছে এবং বাজারে 100 থেকে 120 টাকায় এবছর ছোলা পাওয়া যাচ্ছে, যেটি গেল বছর আরও 10 থেকে 15 টাকা বাড়তি দাম ছিল। চিনির চাহিদা 3 লাখ টনের মতো, আমদানিও হয়েছে প্রায় 2 লাখ টনেরও বেশি চিনি আমদানি হয়েছে এরই মধ্যে জানুয়ারি পর্যন্ত। ফলে চিনির খুব একটা সংকট থাকার কথা না এবং চিনির দামও কিছুটা কমেছে। একই সাথে খেজুর কিন্তু আমদানি হয়েছে 44,000 টন এবং খেজুরের দামও যেহেতু প্রায় কেজিতে 200 থেকে 400 টাকা পর্যন্ত মানভেদে খেজুরের দাম কমেছে। এবং যেটি বলছেন যে মূলত এনবিআরের কারণে, যে শুল্ক কমানো থেকে শুরু করে নানান কারণে আসলে এবার উৎসাহিত হয়েছেন এবং মাঝারি মানের যারা আমদানিকারক আছেন, ক্ষুদ্র আমদানিকারক খাতুনগঞ্জে, তারাও কিন্তু ব্যাপক পণ্য আমদানি করেছেন। এর পাশাপাশি বিগত সময় যে সিন্ডিকেট ছিল খেজুরের বাজারে, সেটিও কিছুটা এবার সেই সিন্ডিকেটটি নেই। ফলে বাজারে পণ্যের সরবরাহ এবং দাম পর্যাপ্ত রয়েছে এবং দামও নিম্নমুখী। অনেক হোসেন জিয়াদ যুক্ত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার রমজানকে সামনে রেখে নিত্য পণ্যের দরদামের সবশেষ খবরাখবর। পঞ্চগড়ে সমতলের চা শিল্পে এবার উৎপাদন কমেছে অন্তত 34 লাখ কেজি চা পাতার। ক্রমান্বয়ে লোকসানে চা বাগান কেটে এবার অন্য ফসল আবাদে ঝুঁকছেন ক্ষুদ্র চা চাষিরা। সমতলের চা শিল্পের সংকট যেন দিন দিন বাড়ছে। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। সমতলের চা বাগানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 মাস চলে প্রুনিং সিজন। এ সময় বন্ধ থাকে চা প্রক্রিয়াজাতকরণের সব কারখানা। মার্চ থেকে ডিসেম্বর আবারও পুরোদমে চলে চায়ের মৌসুম। 2024 সালে চা বোর্ডের হিসেব মতে ভালো নেই সমতলের চা শিল্প। এই 1 বছরে চা চাষে জমির পরিমাণ কমেছে অন্তত 1000 একর, আর উৎপাদন কমেছে অন্তত 34 লাখ কেজি।
বাগান মালিকরা বলছেন কারখানা মালিকদের সিন্ডিকেট আর চা পাতার ন্যায্য মূল্য না পেয়ে অনেকে চা গাছ কেটে ফেলে অন্য ফসল আবাদ শুরু করেছেন। কেউ কেউ বাগান ধরে রাখলেও ঠিকমতো পরিচর্যা করেননি। নতুন মৌসুমে চায়ের ন্যায্য মূল্য না পেলে হুমকিতে পড়বে সমতলের চা শিল্প। চা যখন উৎপন্ন ভালো হওয়া শুরু হলো তখন তারা 60% মানে 60% নেওয়া শুরু করলো। এই চা বাগান মানুষ আঁকতে চায় না এবং মানে কি মানুষ মারে ফেলে। আমি নিজেও 1 বিঘা মারে দিছি, চা বাগান করে দাম পায় না। 12 বিঘা জমি আমরা লিজে ওটা সারে দিছি, আর বাকি যে জমিটা আছে প্রায় 16 বিঘার মতো, এটা আমাদের এখনো আছে। এটা আমরা তুলে এখন আমরা আর কি সবজি চাষ করতেছি আর কি। 2023 সালে সমতলে 1,79,00,000 কেজি চা উৎপাদন হয়, তবে গেল মৌসুমে তা কমে দাঁড়িয়েছে 1,45,00,000 কেজিতে। চায়ের ন্যায্য মূল্য না পাওয়া, ওজন থেকে 50% পর্যন্ত বাদ দিয়ে দাম পরিশোধ করায় ক্ষুদ্র চা চাষিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানান চা বোর্ডের কর্মকর্তা। সেটা একটা সোর্স হলো যে কৃষকদের কাছে পাতা যখন সংগ্রহ করেছে তখন কখনো কখনো শুনেছি যে 50% পর্যন্ত ডিডাকশন দেওয়া হচ্ছে। এই যে ডিডাক্টেড জিএলটা এটা রেকর্ডে আসে নাই, না আসাতে এটা থেকে যে ফিনিশ প্রোডাক্ট হয়েছে সেটা আমাদের রেকর্ডে আসে না। এদিকে সমতলে উৎপাদিত চায়ের অর্ধেকও নিলামে যাচ্ছে না বলে জানিয়েছেন খোদ চা বোর্ডের চেয়ারম্যান। আগামীতে চাষিদের থেকে সরাসরি চা পাতা কিনতে ক্রয় সেন্টার চালুর কথাও জানান তিনি। চায়ের সাথে যারা ইনভলভ, বিভিন্ন স্টেক হোল্ডার, তারা সাময়িক বেনিফিটের জন্য পুরো সেক্টরটাকে ক্ষতিগ্রস্ত করছে, সেই চা দরকার নেই। ইললিগাল কোনো পরিবহন হলে সেখানে আমরা হার্ড লাইনে যাব। এতদিন আমরা ছিলাম হচ্ছে ফাইন করা, আমি বলে যাচ্ছি নেক্সট থেকে আমি ফ্যাক্টরি বন্ধ করে দিব। সম্ভাবনাময় সমতলে চা শিল্প রক্ষায় চাষিদের লোকসান কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন চা শিল্পের সাথে সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। মোহাম্মদপুরের বছিলায় 40 ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা হঠাৎ করেই গুলি ছুড়তে আরম্ভ করে। সে সময় যৌথ বাহিনীর সদস্যদের পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়। এক পর্যায়ে আত্মসমর্পণ করে 5 সন্ত্রাসী। এই সময় গুলিবিদ্ধ অবস্থায় 2 সন্ত্রাসীকে মৃত উদ্ধার করা হয়। পরিবেশ সুরক্ষায় কার্বন নিঃসরণ কমানোর গুরুত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র্যালি হচ্ছে বগুড়ায়। র্যালিটি আজিজুল হক কলেজ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে প্রদক্ষিত করছে। এ নিয়ে আরও জানাতে আজিজুল হক কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আমাদেরকে জানাবেন যে এই যে সাইকেল র্যালিতে আয়োজন হচ্ছে, এটা আয়োজক কারা এবং পাশাপাশি সেখান থেকে কি বার্তা দেওয়া হচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে, কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ অনেক, আপনি জানেন যে দিন দিন কিন্তু বায়ু দূষণ, কার্বন নিঃসরণ এবং পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সে ক্ষতিকে কাটিয়ে নেওয়ার জন্য কিন্তু জনসচেতনতা খুবই প্রয়োজন। সে লক্ষ্যে কিন্তু আজিজুল হক কলেজের একটি গ্রুপ টিম ফর এনার্জি এনভায়রনমেন্ট রিসার্চ, তারা কিন্তু একটি সাইকেল র্যালি কিন্তু আজকে সকাল 10টায় এখান থেকে বের করেছে এবং তারা বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে কিন্তু শহর প্রদক্ষিণ করছে। তাদের উদ্দেশ্য হলো যে কার্বন নিঃসরণ যেভাবে বাড়ছে, যেভাবে ইটের ভাটা, যেভাবে কালো ধোঁয়া বের হচ্ছে রাস্তায় বিভিন্ন যানবাহন থেকে, সেখান থেকে কিন্তু মানুষের নিস্তার পাওয়ার জন্য, মানুষের অসুখ বিসুখ যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সে দিকগুলো থেকে মানুষকে সচেতন করার জন্য কিন্তু তাদের এই উদ্যোগ। এবং তারা প্রতি বছরই বিভিন্ন ধরনের পরিবেশ রক্ষায় তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি মনে করেন যদি সচেতনতা না থাকে মানুষের মধ্যে, তারা কিন্তু দিন দিন বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এইসব দূষণের কারণে। বিশেষ করে কার্বন নিঃসরণ যে হারে বাড়ছে, সেখানে শহরের যে দূষণ, সে দূষণ কিন্তু অতিরিক্ত মাত্রায় চলে যাচ্ছে। তাছাড়া এখানে যে শব্দ দূষণও কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ এই শহরে, বগুড়া শহরে। এখানে বিভিন্ন হর্ন
বাজানো হচ্ছে, কোনো নিয়মকানুন মানা হচ্ছে না, এভাবে কিন্তু চলাচল হচ্ছে বিভিন্ন শহরে। আর এখান থেকে পরিত্রাণের জন্য যে একদল যুবক এখানে শিক্ষার্থী, তারা কিন্তু বিভিন্ন সময় তারা উদ্যোগ গ্রহণ করে এবং তারা চান যেন এই বায়ু দূষণ, পরিবেশের ভারসাম্য যেন রক্ষা করা যায়, সেভাবে যেন মানুষ সচেতন হয় এবং যেন সরকারি পক্ষ থেকে যেন উদ্যোগ নেওয়া হয়, সে বিষয়টা সচেতন করার জন্য এই র্যালি। এবং এই র্যালিটি শহরে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আবার এই আজিজুল হক কলেজে এসে শেষ হবে। তো এইভাবে কিন্তু তারা জনসচেতনতা বৃদ্ধি করে এবং প্রতি বছর কিন্তু এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল অনেক আমার কাছে বগুড়া আজিজুল হক কলেজ থেকে সর্বশেষ। আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সেখানে সাইকেল র্যালির সবশেষ খোঁজখবর। অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এবার কঠোর অবস্থানে স্টারমার প্রশাসন। অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাজ্য জুড়ে জোরদার করা হয়েছে আটক অভিযান। বর্ডার সিকিউরিটি বিলেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে বর্তমান লেবার সরকার। যুক্তরাজ্য থেকে নাইম হাসানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। একের পর এক কঠোর বিধি আরোপ করেও থামানো যাচ্ছে না যুক্তরাজ্যমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল। এ অবস্থায় নাগরিকত্ব আইন আরও কঠোর করল স্টারমার প্রশাসন। নতুন আইন অনুযায়ী অবৈধ পথে যুক্তরাজ্যে পাড়ি জমালে মিলবে না ব্রিটিশ নাগরিকত্ব। এতে করে অবৈধ অভিবাসীদের জন্য বন্ধ হলো সহজ পথে নাগরিকত্ব পাওয়ার সব দরজা। অর্থাৎ শরণার্থী হিসাবে আগে 10 বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকলেও অবৈধদের জন্য সেই সুযোগ এখন পুরোপুরি বন্ধ। ইলিগালি উইদাউট এনি এন্ট্রি ছাড়া যদি এ দেশে প্রবেশ করে এবং ডেঞ্জারাস জার্নি যদি তারা করে থাকে, যেমন বোটে করে তারা যদি প্রবেশ করে অথবা যদি কোনো লরিতে যদি পালিয়ে লুকিয়ে যারা যদি প্রবেশ করে, তাহলে তাদের অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ নর্মালি রিফিউজ হয়ে যাবে। নাগরিকত্ব দেওয়ার সুযোগ বাতিল সহ অভিবাসন প্রত্যাশীদের ঢল থামাতে আটক অভিযানও জোরদার করেছে বর্তমান লেবার প্রশাসন। এছাড়াও অবৈধ অভিবাসী মুক্ত যুক্তরাজ্য গড়তে একের পর এক কঠোর ব্যবস্থা নিচ্ছে হোম অফিস কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের কায়দায় যুক্তরাজ্যেও আটকের মুখোমুখি অবৈধ অভিবাসীরা। অবৈধ অভিবাসীদের কোনো প্রতিষ্ঠান কাজ দিলে আগের চেয়ে আরও বেশি পরিমাণে গুনতে হবে জরিমানার অর্থ। সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার প্রতিষ্ঠানেও চালানো হয়েছে এমন অভিযান। প্রতিটি ক্ষেত্রে তারা ব্যর্থ হওয়ার ফলে একমাত্র নির্বাচনী কার্ড হিসেবে ইমিগ্রেশনকে তারা ব্যবহার করছে। তারা সারাশি অভিযান চালাচ্ছে। রিফর্ম পার্টিকে আটকানোর জন্য একটা রাজনৈতিক হাতিয়ার এবং রাজনৈতিকভাবে ব্যবহার করবে। এদিকে বর্ডার সিকিউরিটি বিলেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে লেবার সরকার, যেখানে অবৈধ পথে অভিবাসীদের যুক্তরাজ্যে আসতে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অবৈধ পথে আসা শরণার্থীদের জন্য নাগরিকত্ব আইনে পরিবর্তন আনায় বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ৭১,০০০ অভিবাসী বঞ্চিত হবেন ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া থেকে। অভিবাসন প্রশ্নে তাই এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। নাইম হাসান, এখন যুক্তরাজ্য। যুদ্ধবন্ধের আলোচনায় ট্রাম্প রাশিয়াকে যেভাবে প্রাধান্য দিচ্ছেন তাতে ইউক্রেনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপও। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ট্রাম্পের কূটনৈতিক এই চালে অস্তিত্ব রক্ষার ডামাডোলে পড়বে ইউরোপের দেশগুলো। যদিও মার্কিন গণমাধ্যম বলছেন ইউরোপকে ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধবিরতির আলোচনা শুরু করবেন। এটি আগে থেকেই জানত কিয়েভ। ফলে ইউরোপের স্বার্থ রক্ষার ভার পরোক্ষভাবে হলেও ইউক্রেনকেই নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর একের পর এক ধাক্কা খাচ্ছে ইউক্রেন। যুদ্ধবিরতির আলোচনায় কিয়েভকে সম্পূর্ণ অগ্রাহ্য করার পর গেল মঙ্গলবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তোলেন ট্রাম্প। দাবি করেন রাশিয়ার সাথে ইউক্রেন নিজেই স্বপ্রণোদিতভাবে সংঘাতে জড়িয়েছে। যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং এতে হতাহতের দায়ভার ইউক্রেনকেই নিতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছেন মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতির আলোচনার এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা কিংবা প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক। মস্কো ওয়াশিংটন সংলাপের পর এ ধরনের ইতিবাচক খবর সামনে আসলেও বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এগুলো কোনো গুরুত্ব বহন করে না। যে কোনো মূল্যে যুদ্ধবিরতি কার্যকর করেই ছাড়বেন তিনি।
যদিও সিএনএনের বিশ্লেষণ বলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের এই তাড়াহুড়োর খেসারত দিতে হবে খোদ ইউক্রেনকেই। আর অস্তিত্ব সংকটের পাশাপাশি ইউরোপের দেশগুলোর ভাবনার কারণ হতে পারে আঞ্চলিক নিরাপত্তা। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নজরও নোবেল শান্তি পুরস্কারের দিকে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন এ কারণে ক্ষমতা গ্রহণের 1 মাস যেতে না যেতেই সর্বশক্তি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপে যুদ্ধবিরতি কার্যকর করতে। যদিও বিশ্লেষকদের দাবি, মার্কিন প্রেসিডেন্টের গতিবিধি নিয়ে স্পষ্ট ধারণা থাকায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেভাগেই ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন বলছে, কূটনীতির এই খেলায় এখনও পিছিয়ে আছে ইউরোপের কর্তা ব্যক্তিরা। তবে ইউরোপের হয়ে এই লড়াইটিও লড়তে হবে ইউক্রেনকেই। পাশাপাশি যুদ্ধবন্ধের যে তোড়জোড় দেখা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহে তা ভিন্ন দিকে মোড় নিতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। As far as Europe, it's definitely going to have to be the lead diplomatic and military voice for Europe for the future. It's the country that's the most combat experience as far as what Russia has done, and with all these other countries seriously worried, seriously fearing about what Russia would do were the allies of Ukraine to give it up. And I direct you to Secretary Rubio's comments yesterday when he said exactly that. This is just the first step in a process that could go awry in any directions in the coming weeks and months. যদিও সংশ্লিষ্টরা মনে করছেন চলমান এই আলোচনার সবশেষ অগ্রগতি নির্ভর করছে ট্রাম্প পুতিন বৈঠকের ওপর। বৈঠকের বিষয়ে অনেক আগেই ইতিবাচক মনোভাব দেখিয়েছে ক্রেমলিন। তবে যুদ্ধবিরতির আলোচনায় ইউক্রেনীয় প্রেসিডেন্টের কোনো অংশগ্রহণ থাকবে কিনা বা সমঝোতার কোন পর্যায়ে এসে যোগ দেবেন ইউরোপের নেতারা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দর্শক, এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পলি জমে মাতারবাড়ি বন্দর চ্যানেলের গভীরতা কমায় জাহাজ ফিরতে সমস্যা, 4 বছরেও নির্মিত হয়নি টার্মিনাল। কুয়েটে তৃতীয় দিনে শিক্ষার্থীদের আন্দোলন, আজ লাল কার্ড কর্মসূচি। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা। রাজধানীতে প্রতিনিয়তই বাড়ছে ইমারত, খোলা জায়গার অভাবে বিষণ্ণতায় ভুগছে নগরবাসী, শিশুরা হারাচ্ছে নির্মল শৈশব। যারা যত বদ্ধ স্পেসে থাকবে তাদের কিন্তু মনোবিকাশের জায়গাটা কম হবে। এবং টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু আজ, প্রতিপক্ষ ভারত, ভালো করার প্রত্যাশা শান্তদের। প্র্যাকটিস ম্যাচ, ওইখানে আমরা অনেক কিছু দেখেছি, সবাইকে বোলিং বা ব্যাটিং করার সুযোগটা দেওয়া হয়েছে। সো ইন জেনারেল প্র্যাকটিসের জন্যই করা। সো আমার মনে হয় না খুব বেশি একটা ইফেক্ট পড়বে। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/ekhon tv। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।